এই পর্যায়ে আমি কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসি। ফলে অনেকে জিয়াউর রহমানের নাম নেন নাই। আজকে বাংলাদেশ পন্থা নিয়ে কথা হচ্ছে। আমার মনে আছে আমি গালি খেয়েছিলাম যে আমি বাম হয়ে কেন এটা লিখলাম। 2013 সালে প্রথম আলোতে একটা কলাম লিখি যার শিরোনাম ছিল বাংলাদেশ পন্থীরা কোথায়। ঠিক এই কথাগুলোই ছিল যে কেউ পাকিস্তান পন্থী, কেউ ভারতপন্থী। এই ধরনের রাজনীতি বাংলাদেশে চলে। আবার আরেক ধরনের নেগেটিভ রাজনীতি চলে যে কেউ আমি ভারত বিরোধী রাজনীতি করি, এটা কারো পরিচয় হতে পারে না। আমি পাকিস্তান বিরোধী রাজনীতি করি, এটাও কারো পরিচয় হতে পারে না। আমি মার্কিন বিরোধী রাজনীতি করি, এটাও পরিচয় হতে পারে না রাজনীতির। কারণ আপনার রাজনীতি আপনি নেগেটিভিটি দিয়ে আপনি কার বিরুদ্ধে, এটা যদি আপনার প্রধান পরিচয় হয় তাহলে আপনি কিসের পক্ষে, সেই জায়গাটা অস্পষ্ট থেকে যায়। তো ওই জন্য বাংলাদেশ পন্থা, আজকে এই বাংলাদেশ পন্থার কথাটা অনেকেই গ্রহণ করছেন। আমার মাননীয় উপদেষ্টা মহোদয় বলে গেলেন, কেউ নাম নেন না যে এই কথাটা কোথা থেকে এসেছে। এই ব্যাখ্যা বয়ান আমরা বহু জায়গায় এগুলো দিয়ে এসেছি। এটা আনন্দের বিষয় যে বাংলাদেশ পন্থা কথাটাকে মানুষ গ্রহণ করেছে। কারণ এটার ভিতরে বাংলাদেশি জাতীয়তাবাদকেও নবায়ন করে নেওয়ার একটা ঐতিহাসিক প্রয়োজন আছে, যেটা আজকে একটু আগে সালাউদ্দিন ভাই বললেন যে ওনারাও যে সংস্কার করবেন তাও 10-15 বছর পর বদলানো দরকার হতে পারে। তো বিএনপির 19 দফা থেকে বিএনপি 31 দফা এসেছে, তেমনি একইভাবে বিএনপির ভিতরে একটা পরিবর্তন দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশি জাতীয়তাবাদের যুগটা পার হয়ে একটা গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক এজমালি বাংলাদেশের আইডিয়াকে গ্রহণ করছে। যুদ্ধ হিসেবে দাগিয়ে দেওয়া সম্ভব হয় নাই, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা হিসেবে আজ পর্যন্ত দাঁড়িয়েছে। যদি উনি এটা না করতেন, এমনও সম্ভব হতো যে শেখ মুজিবকে দিয়ে আওয়ামী লীগের একাংশ জুলাই মাস পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আপোষ করতে চেয়েছিল আমেরিকার মাধ্যমে। যদি 25 মার্চ দিবাগত রাতের ঘোষণা না থাকতো, আওয়ামী লীগের পক্ষে একটা অংশ, বড় অংশ আপোষ করে ফেলতে পারতো। তার আলামত আমরা দেখতে পেয়েছি। ফলে ওই জায়গাটাকে আরো ভালো করে বিএনপি যারা করেন ভালো করে বোঝার ব্যাখ্যা করার দরকার আছে। এটা ছিল আমি বলবো জিয়াউর রহমানের প্রথম আবির্ভাব। তারপরে বাকশাল, তারপরে আবার একটা চূড়ান্ত সংকট, নেতৃত্ব নাই, দিশাহীনতা। তিনি ওই সময় আগস্টের পরে যে পাল্টা বিভিন্ন পক্ষ, ভারতীয় পন্থী বাংলাদেশের সামরিক বাহিনীর বিভিন্ন পক্ষ, জাসদ পক্ষ, ইত্যাকার পক্ষের মধ্যে তিনি এসে আবার হাল ধরলেন। এবং রিস্কি মোমেন্ট, তিনি তাহেরের মাধ্যমে মুক্ত হলেন বটে, কিন্তু তিনি প্রথমেই তার অবস্থান নিলেন যে এই নৈরাজ্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তিনি রাষ্ট্র কনসেপ্টটা তার মাথায় ছিল। ফলে এটাকে আমি বলবো তার সেকেন্ড কামিং, তার দ্বিতীয় আবির্ভাব, এবং যেটা খুব চকিতে, প্রথমবারের মতোই খুবই চকিতে। আপনারা আজকে যে বাংলাদেশে আসবে, জিয়াউর রহমানকে নতুন ভাবে যে আলোচনা হচ্ছে, সেই আলোচনা যদি যথাযোগ্যভাবে আমরা করতে পারি, যদি ভক্তির মধ্যে ডুবে না যাই, আবার ব্যক্তি পূজার মতো করে না করি, তাহলে হয়তো জিয়াউর রহমানের তৃতীয় আবির্ভাব আমরা হয়তো আগামী প্রজন্মের মধ্যে প্রত্যক্ষ করতে পারবো। জিয়াউর রহমানের আদর্শ খুঁজে পাওয়া যাচ্ছে না। তার রাজনীতি ছিল তো আদর্শ মানে কি, বাংলাদেশে মতবাদ। আদর্শ মানে সততা বুঝায় না। আদর্শ বলতে বুঝায় যে আপনি বামপন্থী, বাঙালি জাতীয়তাবাদী না ইসলামপন্থী না কমিউনিস্টপন্থী বা ইত্যাদি ইত্যাদি, কত রকমের ফেরকা আছে আদর্শে। জিয়াউর রহমানের তো আদর্শ মতবাদের ফেরকা থেকে দেশকে বের করবার জন্যই তো তিনি নিজে কোনো মতবাদ দিলেন না। তাহলে একটা লোকের মতবাদ যদি আপনি খুঁজতে চান, আদর্শ খুঁজতে চান, তাহলে তার জীবন দেখেন। এখন সূর্য উঠেছে, মানে ভোরের সূর্য কি সুন্দর লাগছে, কিন্তু পাশের জন বলছে না, কই সুন্দর তো দেখতে পাচ্ছি না। সূর্য নিজেই যে উপস্থিত সামনে, এবং সেটাই যে সৌন্দর্য। এখন জিয়াউর রহমানের আদর্শ খোঁজা হচ্ছে জিয়াউর রহমানের জীবন বাদ দিয়ে। তার প্রত্যেকটা অ্যাকশন, আচরণ, পরিবার গঠন এবং তার বক্তৃতার ধরন ফুলঝুরি নাই। অসম্ভব রকম স্বপ্ন দেখাচ্ছেন না, বাস্তববাদী থাকছেন। জিয়াউর রহমানের যদি আদর্শ খুঁজতে হয়, তাহলে মতবাদের বাইরে এসে তার জীবন, তার যে আমলনামা, ব্যক্তিগত আমলনামা, সেটাই আসলে তার আদর্শ। সেটা যদি কেউ ভালো মতো বিশ্লেষণ ব্যাখ্যা করতে পারে। তিনি একজন মডার্নিস্ট। আমরা খুব আওয়ামী লীগের রাজনীতি কিন্তু কংগ্রেসি রাজনীতির উত্তরাধিকার, আরেক দল ছিল মুসলিম লীগের রাজনীতির উত্তরাধিকার। জিয়াউর রহমান কিন্তু প্রথম মডার্নিস্ট রিফর্মার হিসেবে মডার্ন অ্যাপ্রোচে আসলেন। একটা আধুনিক রাষ্ট্র নেতাদের যেরকম গুণাবলী থাকা দরকার, তিনি পীর না, তিনি দেবতা না, তিনি একজন ফাংশনারি এবং অপরিহার্য লোক, তিনি অ্যাক্টিভ মানুষ। তিনি সেইভাবে টিকে গেলেন। আওয়ামী লীগ যে কারণে মতবাদ বলতে গিয়ে হারিয়ে গেল, তাকে নির্বাচনের ভয়, সে 91 হেরেছে। 2001 নির্বাচন নিয়ে অনেক কথা আছে, 2008 নির্বাচন নিয়েও কথা আছে, এবং তারপরে 15 বছর তো আওয়ামী লীগ নির্বাচন দেয়নি। ফলে আওয়ামী লীগের একমাত্র অবিসংবাদী নির্বাচন ছিল 70 সালে।
তাহলে যে দলটা 70 সালে পরে আসলে অবিতর্কিত নির্বাচন করেনি, সেই দল কিভাবে মানবে যে জিয়াউর রহমানের মতো একটা লোক যে যিনি তার আমলে নির্বাচন করে প্রেসিডেন্ট হয়ে গেলেন? ফলে নির্বাচন যে পন্থা, এটাও কিন্তু জিয়াউর রহমানের আরেকটা বৈশিষ্ট্য যে বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্রের মধ্যে নিয়ে আসা। এখানে কালচার বলতে যে আমরা বিভক্তির যে আছি সেটা নিয়ে একটু আগে ফারুক ভাই বলে গেলেন। আবার যাতে এরকম কোনো কালচারালিজমে না যায় যে তুমি প্রগতিশীল বা তুমি বাংলাদেশপন্থী, তুমি ভারতপন্থী, এটাও আমাদের জন্য ভবিষ্যতের জন্য ভালো হবে না। আমরা এই ডিভিশনগুলো যত দ্রুত আমরা শেষ করতে পারবো সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি এটা বলে শেষ করি যে 71 সালে মানুষ যখন 25শে মার্চের পরে দিশাহীন অবস্থায়, জিয়াউর রহমান একটা বার্তা নিয়ে, পথ দেখানো বার্তা নিয়ে এসেছিলেন। যেমন তিনি 76-77-এ দাঁড়িয়েছিলেন। আপনি নিজের কাছে নিজের প্রশ্ন, এটা আমার কোনো বক্তৃতা করার যারা বক্তা তারা অনেক বড় বড় যুম্বক কথা বলতে চায়, সেই জায়গা থেকে না, আপনি নিজের কাছে প্রশ্ন করেন ভবিষ্যতের বাংলাদেশ রাষ্ট্র সেটা যদি কোনোভাবে আক্রান্ত বা তার অস্তিত্বের গুরুতর সংকট তৈরি হয়, আপনি মনে মনে সার্বভৌমত্ব প্রশ্নে, এই দেশের ভূখণ্ড প্রশ্নে, আত্মমর্যাদা প্রশ্নে, তার সামরিক সামর্থ্যের প্রশ্নে আপনার কোন নেতার নাম মাথায় আসবে? স্বাধীনতার সংগ্রামী নেতৃত্ব একজন, কিন্তু 71-এর আমার তো মনে, আর কারো তো এই নাম মনে আসছে না যে আমি যখন একটা এইভাবে আগ্রাসনের মুখে পড়ব, দক্ষিণ তালপট্টি দ্বীপ, ভারত ওইখানে সেনা তাদের রণতরী পাঠিয়েছিল, জিয়াউর রহমান সেটা ঠেকিয়েছিলেন, তার কিছু পরেই তিনি শহীদ হন। ফলে সার্বভৌমত্বের প্রশ্নে যার কথাটা আপনার আসবে এবং অংশগ্রহণমূলক উন্নয়নের প্রশ্নে, মডার্নাইজেশনের প্রশ্নে, যার গণতন্ত্রের প্রশ্নে যার কথাটা আসবে, তার ভাবমূর্তি যাতে আর কেউ কালিমা লিপ্ত করতে না পারে, তার শত্রুরা করেছে, বন্ধুরা যেন বন্ধু বেশে সেই কাজটা করতে না পারে। আমাদের রাজনৈতিক পুঁজি খুবই অল্প, অনেক পুঁজি বিভিন্ন দল গোষ্ঠী নেতা তাদের নিজেদের দোষে খইয়ে ফেলেছেন। এই একটা অবশিষ্ট পুঁজি যার সঙ্গে যোগ হয়েছে 24-এর জুলাই ছাত্র জগতের অভ্যুত্থান, এবং সেই অভ্যুত্থানের মধ্যে দিয়েও কিন্তু তিনি ফেরত এসেছেন। তাহলে দুইটা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের অস্তিত্বের দুইটা খুঁটি হিসেবে আমরা জুলাই এবং জিয়া এইভাবে কিন্তু আপনারা ভেবে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ। আমি একটু অতিরিক্ত সময় নিলাম, তার জন্য ক্ষমা করি।